Hello and welcome back to the discussion of polar covalent bonds and inductive effect. Polar covalent bonds আমরা দেখেছি যে যেখানে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি আছে বিটুইন টু বন্ডিং পার্টনার্স, সেখানে একজনের একটু বেশি ইলেকট্রনের শেয়ার থাকে এবং তার ফলে তার মাথায় ডেল মাইনাস চার্জ জমা হয়, এবং যেটা লেস ইলেকট্রোনেগেটিভ তার মাথায় একটা ডেল প্লাস চার্জ জমা হয়। যেমন আমরা কার্বন ক্লোরিন বন্ড যদি দেখি, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বনটা ইলেকট্রোফিলিক, তার মাথায় ডেল প্লাস চার্জ। কার্বন লিথিয়াম বন্ডও সেটাও আমরা পোলার কোভ্যালেন্ট বন্ড বলতে পারি, কার্বনের মাথায় কিন্তু এবার ডেল মাইনাস চার্জ, কারণ লিথিয়াম মোর ইলেকট্রোপজিটিভ। তাহলে দুটোই বন্ড পোলারিটি আছে, কিন্তু কার্বনের নেচার চেঞ্জ হয়ে গেছে। একবার কার্বন ইলেকট্রোফিলিক, আরেকবার কার্বন নিউক্লিওফিলিক। তো ধরো আমরা যদি থিওরিটিক্যালি স্পিকিং আমরা যদি CH3Cl থেকে CH3Li বানাই, তাহলে সেটাকে আমরা ইনভার্সন অফ পোলারিটি বলতে পারি, কারণ CH3Cl কার্বনটা ইলেকট্রোফিলিক ছিল, কিন্তু সেই একই কার্বন যখন CH3Li-তে চলে গেছে, অন বন্ডিং পার্টনার যখন ক্লোরিন চেঞ্জ হয়ে লিথিয়াম চলে এসছে, তখন সেটা নিউক্লিওফিলিক হয়ে গেছে। সেটাকে আমরা কার্বনের রেসপেক্টে ইনভার্সন অফ পোলারিটি বলতে পারি। একটা জার্মান শব্দ আমপোলাং, UMPOLUNG, আমপোলাং দিয়ে এই ঘটনাটাকে ব্যাখ্যা করা হয়। এবং যেটা আমরা আগে বলছিলাম যে গ্রিগনার রিয়েজেন্ট, যেমন ধরো RX থেকে RMGX তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও সেটা কিন্তু একটা আমপোলাং বা রিভার্সাল অফ পোলারিটি বা পোলারিটি ইনভার্সনের উদাহরণ। তো এখানে আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা আমপোলাং নয়, মানে এখানে আমরা বলতে চাইছি যে এই যে পোলারাইজেশনটা হচ্ছে, সিগমা বন্ডের ইলেকট্রন পেয়ারটা একজন টেনে নিচ্ছে, মোর ইলেকট্রোনেগেটিভ বন্ডিং পার্টনার টেনে নিচ্ছে, এবং তার ফলে একটা চার্জ ইমব্যালেন্স হচ্ছে। এর একটা ফার রিচিং ইমপ্লিকেশান আছে, সুদূর প্রসারী এফেক্ট আছে টুয়ার্ডস দি ওভারঅল ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য মলিকিউল। সেই এফেক্টটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, এবং সেই এফেক্টটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকশন হচ্ছে দ্য পোলারাইজেশন অফ দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন বা রিডিস্ট্রিবিউশন অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি বা পোলারাইজেশন অফ দ্য ইলেকট্রন থ্রু সিগমা বন্ড। অবভিয়াসলি সেটা দু রকমের হতে পারে। সেটা দু রকমের মানে একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, মাইনাস আই অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা হচ্ছে প্লাস আই অর্থাৎ ইলেকট্রন রিলিজিং ইন্ডাকটিভ এফেক্ট। যেমন আমরা এখানে বলতে পারি ক্লোরিন যেহেতু কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন ইলেকট্রন টেনে নেবে, তাহলে ক্লোরিন ইজ এ মাইনাস আই এফেক্ট এক্সার্টিং গ্রুপ। লিথিয়াম অন দি আদার হ্যান্ড ইজ এ প্লাস আই এফেক্ট এক্সার্টিং গ্রুপ, কারণ সে কার্বনের মাথায় ইলেকট্রন চাপিয়ে দিচ্ছে। অ্যাজ লং অ্যাজ এই কার্বন ক্লোরিন কার্বন লিথিয়াম বন্ডগুলো থাকবে, ততক্ষণ এই এফেক্টটা থাকবে, এই ইন্ডাকটিভ এফেক্টটা থাকবে, সেটা ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং যাই হোক না কেন। তো সেখানে এই এফেক্টটা কিন্তু সেক্ষেত্রে পার্মানেন্ট। অ্যাজ লং অ্যাজ দ্য বন্ড ইজ দেয়ার, দ্য এফেক্ট ইজ দেয়ার, দেয়ারফর ইট ইজ এ পার্মানেন্ট এফেক্ট। এবং আমরা এই ধরনের প্লাস আই এফেক্ট বা মাইনাস আই এফেক্টকে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করার জন্য এই ধরনের সিস্টেম ইউজ করতে পারি, যেখানে কার্বন এবং ক্লোরিনের মাঝখানে একটা অ্যারো দেখানো হয়েছে, যেখানে অ্যারোটার ল্যাচটা আছে কার্বনের ওপরে, মাথাটা আছে ক্লোরিনের দিকে। দিস ইমপ্লাইজ দ্যাট ক্লোরিন ইজ উইথড্রয়িং দ্য ইলেকট্রন ফ্রম কার্বন। দি অপোজিট সাইন ইজ ইউজড ফর কার্বন লিথিয়াম, কারণ লিথিয়াম মোর ইলেকট্রোপজিটিভ হওয়ার জন্য প্লাস আই এফেক্ট দেখাবে, কার্বনের ওপর ইলেকট্রন ডেন্সিটি চালান করে দিচ্ছে, ফলে লিথিয়ামের ওপরে কোনো ল্যাচটা, অ্যারোর ল্যাচটা লিথিয়ামের ওপরে আছে, অ্যারোর মাথাটা আছে কার্বনের ওপরে। এখন এই যে বন্ডটা, এই 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 যে কার্বন ক্লোরিন বন্ড, সেটা তো একটা কার্বনের সঙ্গে ক্লোরিনটা অ্যাসোসিয়েটেড আছে, কিন্তু তার ফলে কি তার পরবর্তী যদি কোনো কার্বন অ্যাটম থাকে তার ওপর কি কোনো এফেক্ট থাকবে? অর্থাৎ যদি আমরা ইথাইল ক্লোরাইড এই মলিকিউলটার কথা বলি, তাহলে সেক্ষেত্রে ক্লোরিনটা আছে যে কার্বনের সাথে, সেটা হচ্ছে মিথিলিন গ্রুপ CH2, কিন্তু মিথাইলের সাথে তার কোনো ডিরেক্ট যোগাযোগ নেই। এই কার্বনটাকে আমরা বলতে পারি আলফা কার্বন, এই কার্বনটাকে আমরা বলতে পারি বিটা কার্বন। তাহলে আলফা কার্বনের ওপরে তো অবভিয়াসলি এফেক্ট থাকবে, কিন্তু বিটা কার্বন কি ফিল করবে যে কাছাকাছি কোথাও একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে? যে হ্যাঁ, ও ফিল করবে, কিন্তু সেটাও রিলেটিভলি কম ফিল করবে। আলফা কার্বনটা যতটা ফিল করবে ক্লোরিনকে, ডিস্টেন্স বেড়ে যাওয়ার জন্য বিটা কার্বনটা কিন্তু কম ফিল করবে, কিন্তু কিছুটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়তো তার মধ্যেও তৈরি হবে ডিউ টু দি ইলেকট্রন উইথড্রয়িং ইনফ্লুয়েন্স অফ দি ক্লোরিন, বাট দি ইলেকট্রন উইথড্রয়িং ইনফ্লুয়েন্স অফ দি ক্লোরিন উইল র্যাপিডলি ডিমিনিশ, আস্তে আস্তে কমে যাবে। তুমি যত এই চেন ধরে এগোবে, এরপরে যদি আর একটা গামা কার্বন থাকতো তাহলে সে আরও কম ফিল করতো, তারপরে যদি একটা ডেল্টা কার্বন থাকতো তাহলে আরও কম ফিল করতো। ইন্ডাকটিভ এফেক্টের নেচারটাই এরকম, যে একদম ডিরেক্টলি যে কার্বনটার সঙ্গে যে গ্রুপটা জড়িয়ে আছে, সেটা মাইনাস আই প্লাস আই যাই হোক না কেন, সেই ডিরেক্ট অ্যাসোসিয়েটেড কার্বনটা অনেক বেশি ওই এফেক্টটা ফিল করে, কিন্তু তার পরের কার্বনগুলো আস্তে আস্তে সেটা ফিল করে না। এবং মোটামুটি লং চেন মলিকিউলের ক্ষেত্রে দেখা যায় যে
সিগনিফিক্যান্ট ডিস্টেন্স হয়ে গেলে তখন কিন্তু আর ওই ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং এফেক্ট সেটা দূরে থাকা কার্বনটা ফিল করে না। যেমন আমরা যদি 1 2 3 4 5 6 1-ক্লোরোহেক্সেনের কথা বলি, তাহলে অবভিয়াসলি দিস কার্বন ফিলস দি এফেক্ট অফ দিস ক্লোরিন টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট, ও সব থেকে বেশি ফিল করে। তারপরে এখানে এই এফেক্টটা কিছুটা কমে যায়, তারপরে এই এফেক্টটা আরও কমে যায়, এবং তারপরে মোটামুটি এই ডেল্টা কার্বনে এসে তখন ওখানে ক্লোরিন থাকাও যা, ওখানে হাইড্রোজেন থাকাও তাই, ওখানে লিথিয়াম থাকাও তাই, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। তার ফলে এই জায়গাটায় কী সাবস্টিটুয়েন্ট আছে ও ফিল করে না, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট এই অবধি কাজ করে না। বাট দ্যাটস অ্যান এক্সপেরিমেন্টাল অ্যান্ড আ কম্পিউটেশনাল আর্গুমেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট যে চেন বরাবর এই এফেক্টটা ডিমিনিশ করতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। এবং অবভিয়াসলি ইট স্ট্যান্ডস টু রিজন যে যদি আমি একটা কার্বনের ওপরেই আমরা ওই ধরনের ইন্ডাকটিভ এফেক্ট দেখাতে পারে এরকম গ্রুপের সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে সেই এফেক্টগুলো আরও অনেক বেশি করে দেখা যাবে। যেমন তুমি যদি ইথাইল ক্লোরাইড বলো, তাহলে এই লাল রঙের কার্বনটার সঙ্গে 2 হাইড্রোজেন, একটা মিথাইল আর একটা ক্লোরিন আছে। আমরা জানি যে সিএইচ এবং সিসি বন্ডগুলো নন পোলার বন্ড হিসেবে ট্রিটেড হয়, তার ফলে সেখানে কোনো ইন্ডাকটিভ এফেক্ট আমরা ওরকম করে ধরি না। কিন্তু এই ক্লোরিনটা অবভিয়াসলি অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য মাইনাস আই এফেক্ট দেখাবে, এবং সেই দুটো এই ক্লোরিনটার থাকার জন্য এখানে এই কার্বনটার উপরে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে। এবং এই কার্বনের ওপরে যদি আমরা আরও ক্লোরিন বসাই, হাইড্রোজেনকে সরিয়ে 2 কিংবা 3টে ক্লোরিন বসাই, তাহলে এই কার্বনটার উপরে আরও অনেক বেশি করে সেই এফেক্টটা ম্যানিফেস্টেড হবে। এবং ইভেনচুয়ালি এই কার্বনটাও কিন্তু সেই নাম্বার অফ ইনক্রিজিং ক্লোরিন অ্যাটমসকে সেন্স করতে পারবে, কারণ একটা CH2Cl গ্রুপের যা ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি, একটা CH-Cl2 গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি অনেক বেশি, একটা CCl3 গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি তার থেকেও অনেকটা বেশি। তার মানে এই জায়গাটাতে মাইনাস আই এফেক্ট ক্রমাগত বাড়ছে, এবং সেক্ষেত্রে এই কার্বনটাও কিন্তু সিগনিফিক্যান্টলি এফেক্টেড হবে ইন দিস সিরিজ গোয়িং ফ্রম লেফট টু রাইট। বাট যদি আমরা এই জায়গাতে ধরো এরকম কোনো একটা এরকম লং চেন রাখতাম, প্রবাবলি এই কার্বনটা সেটা কিছুই ফিল করবে না। অর্থাৎ এখানে তুমি 2 হাইড্রোজেন, একটা ক্লোরিন রেখেছো না 3টে ক্লোরিন দিয়ে বসিয়েছো, সেটা তার কাছে ম্যাটার করবে না। তো এখানে আমরা একটা সিরিজ দেখেছি, মাইনাস আই এফেক্ট গ্রুপগুলোকে সাজানো হয়েছে ইন অর্ডার অফ ইনক্রিজিং মাইনাস আই এফেক্ট, অর্থাৎ তুমি লেফট সাইডে যত যাচ্ছ রাইট সাইড থেকে তত তার ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট বাড়ছে। আমরা হাইড্রোজেনকে যদি রেফারেন্স বলে ধরি, তাহলে পাশে যদি একটা ভিনাইল গ্রুপ থাকে, আমার যদি RH থাকে, তাহলে RHের এই যে কার্বনটা, এই কার্বনটা কী ফিল করছে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। যদি হাইড্রোজেনের জায়গায় তুমি একটা ফিনাইল গ্রুপ দাও তো sp2 হয়ে যাচ্ছে। sp2 হয়ে গেলে এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বাড়বে। তার মানে এই জায়গাতে যদি হাইড্রোজেনের জায়গায় যদি sp2 কার্বন বসাও কিংবা sp কার্বন বসাও, তাহলে সেগুলো এই sp3 কার্বনটার থেকে মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য মাইনাস আই এফেক্ট দেখাবে। এবং যত তুমি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস বসাবে, ডিরেক্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যখন কানেকশন হচ্ছে, কিংবা যদি সেই ইলেকট্রোনেগেটিভ হেটারোঅ্যাটমের মাথায় আরও যদি প্লাস চার্জ ইত্যাদি এইসব ফর্মাল চার্জগুলো যদি রাখো, তাহলে তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি অনেক বেশি, এবং তার মাইনাস আই এফেক্টও বেশি। অন দি আদার হ্যান্ড উল্টো ঘটনা ঘটবে যদি আমরা অ্যালকিল গ্রুপসদের রাখি, কিংবা কার্বক্সিলেট রাখি, বা ফেনক্সাইডের যে O- সেই ধরনের একটা কোনো অ্যালকক্সাইড গ্রুপ রাখি, এই ধরনের কিছু যদি রাখি, তাহলে আমরা দেখব যে সেক্ষেত্রে ইলেকট্রন রিলিজ করছে, এবং সেটাকে আমরা বলে থাকি প্লাস আই এফেক্ট। এইখানে যেরকম রাইট টু লেফট ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বাড়ছে, এখানে সেরকম লেফট টু রাইট ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি বাড়ছে। তার মানে একটা আয়ের গ্রুপের সাথে যদি একটা CO2H গ্রুপ থাকে, তাহলে সেটা কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং, কিন্তু যদি CO2 মাইনাস করে দাও, তাহলে সেটা কিন্তু নেচার চেঞ্জ হয়ে তার ইলেকট্রন রিলিজিং হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আই এফেক্ট থেকে প্লাস আই এফেক্ট হয়ে যাবে। যদি OH থাকে বা OR থাকে, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং বাই মাইনাস আই এফেক্ট, কিন্তু সেটা যদি O- করে দাও, সামহাও সেটাকে যদি আয়োনাইজ করে দিতে পারো, তাহলে সেটা কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়ে যাচ্ছে। এবং হাইব্রিডাইজেশনের সাথে তার যে সম্পর্ক আছে সেটাও আমরা দেখাচ্ছি। sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, এস ক্যারেক্টার যত বাড়াবে, অর্থাৎ sp2তে গেলে, sp-তে গেলে, বুঝতেই পারছো এনার্জি লেভেল অনুযায়ী sp হাইব্রিড অরবিটালরা sp3 থেকে অনেক নিচে থাকে, নিউক্লিয়াসের অনেক কাছে থাকে। তার মানে এইখানে ইলেকট্রন রাখাটা অনেক মাচ মোর ফেভারেবল কম্পেয়ার টু এইসব জায়গায় ইলেকট্রন রাখা, which means that sp carbon is more electronegative. It is another way of saying that sp carbon is more electronegative than sp3. তো সেটা যদি হয়, তাহলে ফর শিওর আমরা এখানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স পাবো। এবং দেখা যাচ্ছে যে গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস CH2CH3, অর্থাৎ যেখানে এই টোটাল গ্রুপটার ইলেকট্রোনেগেটিভিটি জাজ করা হচ্ছে, নট অনলি দি ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস কার্বন, you can find out this group electronegativity by
ক্যালকুলেশনস, বাট লেটস নট গো ইন টু দ্যাট ডিটেলস রাইট নাও। জাস্ট ধরে নাও যে এই গ্রুপটার ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানতে পারছি, সো এটা 2.5, এটা 3.0, এটা 3.3, তো সিগনিফিক্যান্টলি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। তার মানে তুমি যদি একটা আর গ্রুপের পাশে একটা CH2CH3 রাখো তাহলে সে হয়তো ইলেকট্রন ডোনেট করবে। অন দি আদার হ্যান্ড তুমি যদি একটা আর গ্রুপের পাশে একটা ভিনাইল গ্রুপ রাখো কিংবা একটা অ্যাসিটিলিন গ্রুপ রাখো তাহলে তারা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্র করবে। তার মানে এরা মাইনাস আই এফেক্ট দেখাবে। দিস আর মাইনাস আই এফেক্ট এক্সার্টিং গ্রুপ, হোয়াইল দিস ইজ প্লাস আই এফেক্ট এক্সার্টিং। এখন অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির কনসিডারেশন অনুযায়ী সেটা কি প্লাস আই হওয়া উচিত না মাইনাস আই হওয়া উচিত? তো গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি অফ CH3 ইজ 2.5, whereas হাইড্রোজেন ইজ 2.1। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে যদি আমি সিরিজ তৈরি করি তাহলে এর তো মোর ইলেকট্রন উইথড্রয়িং হওয়ার কথা। অথচ CH3 যখনই আমরা দেখি CH3 পাশে যখনই একটা কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার থাকে, লাইক আ কার্বোক্যাটায়ন or a sp2 hybridized carbon or a sp hybridized carbon, কারণ CH3 হচ্ছে sp3, তাহলে তার রেসপেক্টে এই কার্বনটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, এই কার্বনটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, এই কার্বনটা তো ফর শিওর অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, কারণ এখানে মাত্র 6টা ইলেকট্রন আছে। ইন অল দিস কেসেস তাহলে এই কিন্তু প্লাস আই এফেক্ট দেখায়। দ্যাট ইজ বিকজ যে এই কার্বনের পাশে যে কার্বনটা আছে সেই কার্বনটা অনেক বেশি ইলেকট্রন চাইছে CH3-র তুলনায়। আর এই ইরাটিক বিহেভিয়ারের পেছনে এই যে কেবলমাত্র সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন রিডিস্ট্রিবিউশন হচ্ছে এবং তার ফলে আমরা ওটাকে প্লাস আই এফেক্ট বলে দিচ্ছি, কেবলমাত্র সেই কারণটা কিন্তু দায়ী নয়। এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটিটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড একটা রয়েছে ধরে নাও, তার পাশে তুমি যদি একটা সর্ট অফ একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসো, তাহলে সেই পজিটিভ চার্জটাকে সেন্স করে ইলেকট্রন ক্লাউডটা নিজেকে মডিফাই করে। যে জায়গাতে পজিটিভ চার্জ আছে সেদিকে ইলেকট্রনরা সরে আসে, আর পজিটিভ চার্জের উল্টো দিকে অর্থাৎ যেদিকে পজিটিভ চার্জ আনা হয়নি সেখানে ইলেকট্রন ক্লাউডরা সেখান থেকে ইলেকট্রন ক্লাউডের ডিসপ্লেসমেন্ট হয়। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম আর কি। মানে সাপোজ আমি যদি তোমাকে এঁকে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হবে। ধরো তোমার কাছে একটা এরকম একটা জিনিস আছে, একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এবার তার পাশে তুমি ধরে নেওয়া যাক তুমি একটা প্লাস চার্জকে ফট করে নিয়ে চলে এলে কোনো একটা জায়গা থেকে তুমি প্লাস চার্জকে নিয়ে চলে এলে। এবার যখন প্লাস চার্জ অনেক দূরে আছে তখন তো ও সেন্স করছে না কিছু, কিন্তু যখন প্লাস চার্জ কাছে চলে এসছে, তুমি এই প্লাস চার্জটাকে যখন কাছে নিয়ে চলে এসছো, তখন কিন্তু ওর এই স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা আর স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল থাকবে না। তখন ব্যাপারটা হয়তো এরকম কিছুটা হয়ে যেতে পারে। তখন আমরা এই ধরনের একটা কোনো ডিস্ট্রিবিউশন হয়তো পাবো যেখানে ইলেকট্রনরা সরে এসেছে, ইলেকট্রনরা দে আর লাইক মুভিং এই ডিরেকশানে, এবং এই ডিরেকশানে ইলেকট্রনরা মুভ করে আসছে। এবং এই জায়গাটাতে তার মানে তখন একটা ডেল্টা মাইনাস চার্জ হয়তো তৈরি হয়েছে, এইখানটায় একটা ডেল্টা মাইনাস চার্জ তৈরি হয়েছে, কারণ অবভিয়াসলি ইলেকট্রনরা এই দিকে সরে আসার চেষ্টা করবে, কারণ পজিটিভ চার্জের সঙ্গে তাদের অ্যাট্রাকশন ফিল করবে। অন দি আদার হ্যান্ড ইলেকট্রনের ডেন্সিটি যেহেতু লিমিটেড, তুমি ইচ্ছা মতো ইলেকট্রন তো বাইরে থেকে আনতে পারবে না। তার মানে এক জায়গায় যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে তাহলে আরেক জায়গায় ইলেকট্রন ডেন্সিটি কমবে। তাহলে ইলেকট্রনের যে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশনটা ছিল বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা কিন্তু এবার আর সিমেট্রিক্যাল রইল না, চার্জ ইমব্যালেন্স তৈরি হয়ে গেল। এই যে ঘটনাটা, যে এক্সটার্নাল চার্জের প্রেজেন্সে কতটা ইলেকট্রন ডেন্সিটি রিডিস্ট্রিবিউশন হতে পারে, এটাকে বলা হয় পোলারাইজেবিলিটি। কোনো জিনিসের পোলারাইজেবিলিটি খুব বেশি, ইলেকট্রন ডেন্সিটি যদি খুব অনেকটা জায়গা জুড়ে থাকে এবং নিউক্লিয়াসে যদি খুব বেশি সংখ্যক প্রোটন না থাকে, তাহলে তাদেরকে আমরা বলতে পারি যে পোলারাইজেবল। কারণ বাইরে থেকে পজিটিভ চার্জ আসুক কি নেগেটিভ চার্জ আসুক, যাই আসুক, তুমি যদি নেগেটিভ চার্জ নিয়ে আসো তাহলে পুরো জিনিসটা উল্টে যাবে। সাপোজ তুমি নেগেটিভ চার্জ নিয়ে এসছো, ধরো তুমি এখানে নেগেটিভ চার্জ নিয়ে চলে এসছো, তুমি এই জায়গাটাতে ধরো নেগেটিভ চার্জ নিয়ে চলে এসছো, তো নেগেটিভ চার্জ যদি নিয়ে চলে আসো তাহলেও ইলেকট্রনরা রিপেলড হয়ে অন্যদিকে চলে যাবে, এই দিকটায় ডেল প্লাস চার্জ আসবে, এই দিকটায় ডেল মাইনাস চার্জ আসবে। বাট দ্যাটস অলসো আলটিমেটলি দ্যাট ইজ স্টেবিলাইজিং ইন নেচার। কারণ ডেল প্লাস চার্জের গায়ে মাইনাস চার্জ আছে, অতএব সেখানে একটা অ্যাট্রাকশান আছে। এখানে ডেল মাইনাস চার্জের গায়ে প্লাস চার্জ আছে, সেখানে একটা অ্যাট্রাকশান আছে। অতএব
ডিস্টরশনটা কী হবে সেটা নির্ভর করছে যে নেচার অফ দ্য এক্সটার্নাল চার্জ। চার্জ যদি পজিটিভ হয় তাহলে এরকম, চার্জ যদি নেগেটিভ হয় তাহলে এরকম। কিন্তু কতটা ডিস্টরশন হবে, অর্থাৎ ডিস্টরশনটা কি এই লেভেলে হবে নাকি ডিস্টরশনটা এইরকম কিছু হতে পারে। যদি আমরা বলি যে ডিস্টরশনটা এইরকম কিছু হচ্ছে, অর্থাৎ সেখানে তোমার খুব বিরাট কিছু চেঞ্জ হলো না, মোস্টলি স্ফেরিক্যালি রইল, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলবো যে এই সিচুয়েশানটা, যেটাকে আমি কালারটা একটু অন্য করে দিই, এই ক্ষেত্রে পোলারাইজেশন অনেক বেশি হয়েছে, আর এইটার ক্ষেত্রে পোলারাইজেশন অনেক কম হয়েছে, ব্লুটার ক্ষেত্রে পোলারাইজেশন অনেক কম হয়েছে। যেমন আমরা একটা সহজ এক্সাম্পল দিতে পারি, ফ্লুরাইড আয়ন। ফ্লুরাইড আয়নের সাইজ অনেক ছোট এবং নিউক্লিয়াসের ভ্যালেন্সের ইলেকট্রনগুলোর উপরে অ্যাট্রাকশন অনেক বেশি। তারপরে ফ্লুরাইড আয়নের চারপাশে যদি তুমি কোনো একটা পজিটিভ কিংবা নেগেটিভ চার্জকে নিয়ে আসো, ফ্লুরাইডের ইলেকট্রন ডেন্সিটি ডিস্ট্রিবিউশন কিন্তু খুব চট করে চেঞ্জ হয় না। এটাকে কম্পেয়ার করো উইথ আয়োডাইড। আয়োডাইডের সাইজ অনেক বড়, তার নিউক্লিয়াসে অনেক বেশি সংখ্যক প্রোটন থাকলেও স্ক্রিনিং এফেক্টের জন্য ভ্যালেন্স শেলের ওপরে তার খুব একটা তেমন কোনো অধিকার নেই। ফলে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এদিক ওদিক অন্যের ইনফ্লুয়েন্সে খুব চট করে এদিক ওদিক চলে যেতে পারে। অর্থাৎ আয়োডাইড আয়নের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে ট্যাম্পার করা, সেটাকে মডিফাই করা, সেটা অনেক ইজি কম্পেয়ার টু ফ্লুরাইডের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনকে মডিফাই করার তুলনায়। এবং সেই জন্য আমরা বলি ফ্লুরাইডের পোলারাইজেবিলিটি অনেক কম, আয়োডাইডের পোলারাইজেবিলিটি অনেক বেশি। তো অ্যালকিল গ্রুপের সাথে এর কী সম্পর্ক? অ্যালকিল গ্রুপের সাথে সম্পর্কটা হচ্ছে এই যে এর ইলেকট্রন ডোনেটিং এফেক্ট তুমি দেখতে পাচ্ছ, যেটাকে তুমি সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেশন বলে বলছো এবং প্লাস আই এফেক্ট বলে দাগিয়ে দিচ্ছ, এটার একটা পার্ট কিন্তু ইনফ্যাক্ট পোলারাইজেবিলিটি। এইখানে একটা ইলেকট্রন ডেন্সিটি আছে, এই প্লাস চার্জটা থাকার জন্য এই জায়গাতে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে ডেল মাইনাস হয়ে যাচ্ছে, এখানে ডেল প্লাস চার্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে মানে উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু যদি এখানটাতে আরেকটা CH3 থাকতো তাহলে এখানে যা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন থাকতো, এই হাইড্রোজেনটাকে সরিয়ে নিয়ে এই জায়গাতে যদি একটা প্লাস চার্জ নিয়ে আসো তাহলে ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে এবং পোলারাইজেবিলিটির হাই পোলারাইজেবল গ্রুপ হওয়ার জন্য এখানে একটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের চেঞ্জ ঘটিয়ে ফেলে এই ডেল মাইনাস চার্জের সাথে প্লাস চার্জের একটা অ্যাট্রাকশান তৈরি করবে এবং সেটাকে আমরা ম্যানিফেস্টেড হতে দেখব যে অ্যাজ ইফ ওই CH3 গ্রুপটা ইলেকট্রন ডোনেট করছে, কিন্তু সেটা যে পোলারাইজেবিলিটির জন্য হচ্ছে সেটা কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে ও সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন দিচ্ছে এবং সেই জন্য আমাদের একটা প্রবলেম হচ্ছে যে হাইড্রোজেনের রেসপেক্টে CH3টা তো 2.5 ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ওর তো সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন দেওয়ার কথা নয়। হাইড্রোজেন যদি আমরা যখন এখানে হাইড্রোজেনকে রাখি তখন তো আমরা হাইড্রোজেনকে বলি না যে হাইড্রোজেন প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, তাহলে হাইড্রোজেনের থেকে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কী করে প্লাস আই এফেক্ট দেখায়? তার তো প্লাস আই এফেক্ট দেখানোর কথা নয়, তার তো উল্টো হওয়া উচিত, মাইনাস আই এফেক্ট দেখানো উচিত। তার মানে একটা কার্বোক্যাটায়নিক সেন্টারের পাশে একটা CH3 গ্রুপ দিলে সেটা ডিস্টেবিলাইজড হওয়ার কথা, স্টেবিলাইজড হওয়ার বদলে। আসল উত্তরটা লুকিয়ে আছে পোলারাইজেবিলিটির মধ্যে, যেটাকে আমরা আলাদা করে দেখতে পারি না। এবং এই জিনিসটাকে সেপারেট করা খুব কঠিন, যে সিগমা বন্ডের থ্রু দিয়ে কতটা ইলেকট্রন ডোনেট করছে বা উইথড্র করছে এবং পোলারাইজেবিলিটির থ্রু দিয়ে কতটা সিস্টেমটাকে স্টেবিলাইজ করছে। এই দুটো জিনিসকে আলাদা করে দেখানো অ্যাটলিস্ট এই লেভেলে আমাদের পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট পোলারাইজেবিলিটির এই কনসেপ্ট আছে বলে CH3 গ্রুপ কিন্তু ইনফ্যাক্ট মানে তাকে তুমি যে সিস্টেমের পাশে রাখবে সে সেই সিস্টেমটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করে। তুমি প্লাসের পাশে রাখলে তাকে প্লাসটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করে, SP2 পাশে রাখলে যেহেতু SP2 মোর ইলেকট্রোনেগেটিভ, SP আরও বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে তাদের পাশে রাখলেও সবসময় সব ক্ষেত্রে ইন অল দিস কেসেস এটাকে আমরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে কাজ করতে দেখি এবং সেটাকে আমরা পোলারাইজেবিলিটিকে যেহেতু আলাদা করে দেখতে পাই না বা সেটাকে আমাদের বিচার করার মতো টুল এখনও নেই, তাই আমরা এটাকে সিম্পল প্লাস আই এফেক্ট বলে দাগিয়ে দিই। অতএব এই যে ইরাটিক বিহেভিয়ার ডিপেন্ডিং আপন ইয়োর এক্সপেকটেশন বেসড অন ইলেকট্রোনেগেটিভিটি, যেটা মাইনাস আই এফেক্ট দেখানোর কথা ছিল কিন্তু সেটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, তার উত্তর হচ্ছে পোলারাইজেবিলিটি। ফলে অ্যালকিল গ্রুপদেরকে আমরা কিন্তু সবসময়ই ইলেকট্রন রিলিজিং বলেই দেখাবো, পার্টিকুলারলি যখন তারা তাদের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এবং ইলেকট্রন ডিমান্ডিং সেন্টারের সঙ্গে থাকবে, যেমন C+ অথবা কার্বন SP2 কিংবা কার্বন কার্বন SP, তাহলে তাদেরকে আমরা সবসময় প্লাস আই এফেক্ট বলেই দেখাবো। In the next class, next section, we will continue with this concept of field effect, যেটা আরেকটা important effect, and another relatively obsolete term, which is the electromeric effect. I thank you for your patience and I will be seeing you in the next section.